রাজধানী বিজয় সরণিতে কলমিলতা বা কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। বড় অংশ ঋণ নির্ভর কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার। দেশে একটি এলিট ফোর্স থাকবে, র্যাবের নাম পাল্টানো হবে কিনা ভাবছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এইবারে বিস্তারিত। রাজধানীর বিজয় সরণিতে কলমিলতা কাঁচা বাজারে আগুন জ্বলছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুনের এ খবর সংগ্রহে আছেন সহকর্মী ওমর ফারুক, সরাসরি যাচ্ছে সেখানে। ওমর ফারুক, কখন কিভাবে আগুনের সূত্রপাত, এখন কি পরিস্থিতি সেখানে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে আজকে ভোর 5:20-এ এই আগুনের সূত্রপাত ঘটে। মূলত ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে আসলে ভোর 5:14 আসে এই বিজয় সরণির যে কলমিলতা মার্কেট সেটির নিচতলায় কিন্তু আগুনের সূত্রপাত ঘটে এবং যেটি ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলা পর্যন্ত। পরবর্তীতে ফায়ার সার্ভিস ভোর 20:20 এখানে আসেন এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট অর্থাৎ মিরপুর, সিদ্দিক বাজার, মোহাম্মদপুর এবং যে ইউনিটগুলো আছে তারা কিন্তু এখানে আসেন এবং 7টা বাজে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করেন। এবং আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এখনো পর্যন্ত আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যেহেতু এটি ভোরবেলায় এবং ভোরবেলা আমরা জানি যে আসলে সকল দোকানপাট বা মার্কেট সেগুলো কিন্তু আসলে সাধারণত বন্ধ থাকে। তবে আমরা জেনেছি যে আসলে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, সেটি বেলা 7টা বাজে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখনো পর্যন্ত যে মার্কেটটিতে আগুনের সূত্রপাত সেটিতে কিন্তু এখনো পর্যন্ত আসলে দেখতে পাচ্ছেন যে আসলে ধোঁয়া উঠছে। এবং আমাদেরকে যেটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হয়তোবা এই যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কার্যক্রম সেটি শেষ হওয়ার পরেই আমরা জানতে পারবো। তবে আমরা দেখেছি যে আসলে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কিন্তু তারা লাগাতার কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে সকাল 7টা বাজে কিন্তু যে আগুনের যে বিষয়টি অর্থাৎ যে যেখানে আগুনটি লেগেছে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজয় সরণির যে মোড়েই কলমিলতা মার্কেট, সেই মার্কেটেই কিন্তু আগুনের সূত্রপাত। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন তারা ভিতরে যে সেটি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে আসলে বেশ উৎসুক জনতাও রয়েছে, তারা কিন্তু আসলে এখানে আসছেন, দেখছেন আসলে ঘটনার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই যে ঘটনাস্থল আগুন লাগা যে ঘটনাস্থল সেখানে কিন্তু এখানে এসে পৌঁছেছেন ঢাকা 12 আসনের যে সংসদ সদস্য, তিনি আসলে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে তিনি কি জানতে পেরেছেন আসলে এবং এই যে ক্ষয়ক্ষতি সেই ব্যাপারে আসলে তার জায়গা থেকে কি উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এসছেন। আসলে খবর আমরা পেয়েছি কিছুটা দেরিতে আর কি, আর ফজরের পরেই এই আগুনটা লাগছে আর এবং টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন হলো ঈদের আগে, আজকে 19 তারিখ। দোকানদাররা এখানে কয়েকটাই দোকান আর কি, খুব বেশি দোকান এখানে নাই। তারা ব্যাংকের লোন নিয়েছে, বিশেষ করে এখানে বড় দোকান হলো কাঞ্চন স্টোর। আমি নিজেও ওখান থেকে বাজার করি, বহু বছর বাজার করি ওদের কাছ থেকে আর কি। এরা অনেক বিশ্বস্ত। তো ওরা প্রায় 3 কোটি টাকা ঋণ নিয়ে ঈদের মালামাল উঠাইছে আর কি। অন্যান্য দোকানদারের একই অবস্থা। উপরে টেইলারিং আছে, আপনার চিপ ফিল্ড টেইলার্স আছে যারা বিশেষ করে আর্মির কাজ করে আর এখানে সনি সার্ভিস সেন্টার আছে। তো এই ওমর ফারুক, আপনি সেখানে থাকেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করছি।
আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও আসছে অর্থ বছরে বিএনপি সরকার উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় 3 লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন হয়েছে। এতে প্রাধান্য দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছে, ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে সরকার। প্রকল্প গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার ও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনএসি সভায় অনুমোদন পায় আসছে অর্থ বছরের উন্নয়ন বরাদ্দ, আর এটি অন্তর্ভুক্ত হবে জাতীয় বাজেটে। সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এডিবির মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে 1,90,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। আর নতুন প্রকল্প গ্রহণে কর্মসংস্থান বাড়ানো দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। এডিপি উচ্চাভিলাষী কিনা এমন প্রশ্নের উত্তর দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। বলেন, আকাঙ্ক্ষা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। উচ্চাভিলাষ তো থাকতে হবে। উচ্চাভিলাষ না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। নতুন এডিপিতে প্রকল্পের সংখ্যা 1,105টি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ সহ সার্বিক এডিপির আকার 3,08,925 কোটি টাকা ধরা হয়েছে। নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকারের প্রথম বাজেট হবে উচ্চাভিলাষী, এমনটাই মনে করছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীতে প্রাক বাজেট আলোচনায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বড় অংশকে ঋণ নির্ভর আখ্যায়িত করে এর বাস্তবায়নে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, রাজস্ব আহরণের টার্গেট পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। এজন্য বাস্তবসম্মত বাজেটের নিশ্চয়তা চান তারা। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সতর্ক করেন অর্থনীতি বিশ্লেষকরা। শুভ মাহফুজের রিপোর্ট। নতুন সরকারের পক্ষ থেকে আগামী 11 জুন প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু টাকার অঙ্কে বড় নয়, নতুন বাজেটের বেশিরভাগ লক্ষ্যই উচ্চাভিলাষী বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। আমরা ঋণ পাচ্ছি না, আগামী দিনের ঋণ। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সিপিডির আলোচনায় গবেষকরা বলেন, এবারের বাজেটে সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট ঠিক করেছে। এর মধ্যে 1,30,000 কোটি টাকা ঘাটতির আশঙ্কা তাদের। এই পরিস্থিতির ভিতরে তাহলে যদি শর্টফল হয়, আমার ধারণা যে এটা প্রায় 1,30,000-40,000 কোটি টাকার মতো একটা শর্টফল হবে, তখন আমাদের কাছে প্রধান প্রশ্ন হবে হলো, এই সম্পদটা যদি না থাকে তাহলে ব্যয়ে কোথায় কাটছাট হবে। এ সময় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও সমালোচনা করেন আলোচকরা। সরকারের উন্নয়ন কর্মসূচির বড় অংশ ঋণ নির্ভর হওয়ায় বাস্তবায়ন নিয়ে শঙ্কা আলোচকদের। আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে, নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে
আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে, এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেন অর্থনীতি বিশ্লেষকরা। আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকরা একটু চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে একটু পর্যালোচনা করবেন। সমাজ কল্যাণমন্ত্রী জানান, নতুন বাজেটে সরকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষের উন্নয়নকে বেশি প্রাধান্য দেবে। খুবই হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, আমরা তাদের ব্যাপারেও কনসার্ন, কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বা সামাজিক দায়বদ্ধতা থেকে এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। বিশাল বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন আলোচকরা। মার্কিন চুক্তি, আমার যদি এলডিসি গ্রাজুয়েশন, আমি ড্রাইভার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পর আবার সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, সমঝোতার মাধ্যমে জ্বালানি সংগ্রহের উৎসে বৈচিত্র্য এলে সেটি দেশের জন্য ইতিবাচক হতে পারে। সমঝোতা নামে চাপ তৈরি হলে দেশের স্বার্থ, জ্বালানির নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে বাংলাদেশ। এই সমঝোতা স্মারকের লাভ ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি বলা হয়েছে। কয়েক মাস আগে হওয়া বাণিজ্য চুক্তির পর কেনই বা সমঝোতা স্মারক, সে প্রশ্নে আসছে ঘুরে ফিরে। কারণ বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন বা 1500 কোটি ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ। তারপরও কেন আবার নতুন করে জ্বালানি খাতে সমঝোতা? বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সমঝোতা স্মারকের কারণে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হতে পারে, যা সংকটকালে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমাতে সাহায্য করবে। এখানে ট্রেড এগ্রিমেন্টটাকেও এর সাথে নিয়ে আসতে হবে। ট্রেড এগ্রিমেন্টে একটা নির্ধারিত অঙ্কের জ্বালানি কেনার বাধ্যবাধকতা বাংলাদেশের আছে। আমরা যদি কম্পিটিটিভ দামে, মানে অনেকে বলার চেষ্টা করেছেন যে সাশ্রয়ী দামে পাবো, আমি মনে করি না। কম্পিটিটিভ দামে যদি আমেরিকা থেকে এলএনজি বা এলপিজি পায়, আমার কিন্তু সমস্যা কোথায়? এবং আপনি দেখবেন যে গত মার্চে কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসের সময় বা ক্রাইসিসের আগে পরে মিলে বাংলাদেশের টোটাল এলপিজি যেটা আমদানি হয়েছে তার 40% আমদানি হয়েছে কিন্তু ইউএস মার্কেট থেকে। আমরা যদি বলি আপনি মিয়ানমারের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, আসিয়ান গ্রিডে কানেক্টিভিটি হওয়া উচিত, আমাদের সার্ক গ্রিড হওয়া উচিত, আমাদের ভারত থেকে জ্বালানি নিশ্চয়তা সরবরাহ যদি আমরা পাই তাহলে ভালো। আমরা যদি নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনতে পারি কিংবা ভুটান থেকে বিদ্যুৎ আনতে পারি আমাদের জন্য ভালো। আগামীর কথা আমাদের মাথায় রেখে আমাদের গ্রিড কানেক্টিভিটিগুলোকে অ্যাড্রেস করতে হবে। সেটা তেল সরবরাহ থেকে আরম্ভ করে আপনার বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সবগুলো। আপাত দৃষ্টিতে জ্বালানি উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হলেও চুক্তি বা সমঝোতার নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয়, সেটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সুখকর হবে না, এমন মন্তব্য বিশ্লেষকদের। শুধু কি আমাদের তাদের সাথেই করতে হবে, বা $8 বিলিয়ন যেটা জানা যায় যে $8 বিলিয়ন আমদানি বাংলাদেশকে করতে হবে, সেটা কি শুধু সেই প্রতিষ্ঠান থেকে যে তাদের দেশ থেকে আনতে হবে? এখানে যদি এই বিধিনিষেধ থাকে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে। তার সাথে আমাদের চুক্তি হয়েছে, সেটা একদিকে ভালো, কিন্তু যদি বিধিনিষেধ থাকে আমি অন্য কোথা থেকে আনতে পারবো কিনা, কানাডার থেকে আনতে হলে আমার যদি ইকোনমিক প্রাইসও হয় সেটা আমি আনতে পারবো কিনা, অন্যান্য দেশ থেকে আমি এলএনজি আনার ক্ষেত্রে আমার যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। টানাপোড়েন তো এমনিতে তৈরি হয়ে আছে, তার কারণ রাশিয়ান কোম্পানি মানে ইচ্ছে করলেও কিন্তু বাংলাদেশে অফশোর বিডিংয়ে যেমন গ্যাসপ্রম অংশ নিতে পারবে না, ইজ বিকজ অফ ইউএস নিষেধাজ্ঞা, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। তারপরে রাশিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটা মানে প্রায় অপারেশনাল, মানে কিছুদিনের মধ্যে হয়তো অপারেশনাল হয়ে যাবে। ফুয়েল লোডিং বিফোর টাইম শেষ হয়েছে, কিন্তু তাদের পয়সা বাংলাদেশ পেমেন্ট করতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। একটা টানপোড়েন তো আছে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের 40% মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এছাড়া এলপিজি গ্যাসের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশে এলএনজির একটি টার্মিনালও পরিচালনা করছে মার্কিন কোম্পানি।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান গভীর সমুদ্রের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে সরকারকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানিয়েছেন কিভাবে কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে জাতি ও দল যাতে ঐক্যবদ্ধ থাকে সেভাবে কাজ করতে পরামর্শ দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। 2 ঘণ্টারও বেশি সময় চলা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সেলিমা রহমান এসব কথা বলেন। তিনি জানান প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছেন, যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে নারী সংসদ সদস্যদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে, পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নারীরা যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার নয়াপল্টনে যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয় দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 31 মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন করবে এবং দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে বা রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানান রিজভী। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করা ছিল নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারি নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এ নির্বাচন পরিচালনায় কমিশন কোনো পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত না নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করেছে। এর মধ্য দিয়ে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। র্যাবের নাম পরিবর্তন হবে কিনা তা বিবেচনা করছে সরকার, তবে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামীতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। জানান, নাম পরিবর্তন হবে কিনা সেই বিবেচনা চলছে। এলিট ফোর্সের জন্য নতুন আইনের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এলিট ফোর্স হিসেবে বাহিনীর নতুন নাম দিলে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেইজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়। র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, মঙ্গলবার থেকে 1447 হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সন্ধ্যায় দেশের 21টি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগে গতকাল সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে।
ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। দরিদ্র মানুষের দেয়া ক্ষুদ্র ঋণের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় কেন বেশি, কেন তা সামঞ্জস্যপূর্ণ হবে না তা বিবাদীদের জানাতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক, অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংককে রিটের জবাব দিতে বলেছে হাইকোর্ট। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে। গ্রামীণ ব্যাংকের সুদ আদায়ে জবরদস্তি চালানোর অভিযোগ তুলে রিট করা হলে হাইকোর্ট বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে এই রুল জারি করে। 2011 সালে এই বিষয়ে একটি রিটের উপর হাইকোর্ট রুল দিলেও আদালতের আদেশকে গুরুত্ব দেয়নি গ্রামীণ ব্যাংক। সে সময় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর ব্যাংকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করেছিল সরকার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।